তো যথারীতি আমরা এই কলেজের গলিতেও কিন্তু আসতাম না সেই ভয়ে, এবং ছক্কা মারলে পরে যে ছক্কা মারবে তার কাছ থেকে আমরা বলের দাম নিতাম। তো আমাদের একটা কলেজ সম্পর্কে একটা ভীতি তৈরি হয়েছিল প্রথম দিকে, মানে কলেজে আসার আগে। তারপর যথারীতি দেবের একটা সিনেমা এলো চ্যালেঞ্জ, বাকিটুকু আর বলছি না। তো সেই সিনেমাতে একটা গান ছিল, কলেজে ঢোকার গান। শুরুটাই হচ্ছে একদম হামতুম ব্যাগ গাড়ি নিয়ে। আমি তখন কম্পিউটারে ভর্তি হয়েছিলাম এবং একটাই লাভ হয়েছিল, আমাকে ওই রকম হামতুম একটা ব্যাগ দিয়েছিল। তো যথারীতি আমরা সাইকেলে করে আসতাম, স্কুলেও আসতাম, কলেজেও আসতাম, ওই হামতুম ব্যাগটা ঘাড়ে করে নিয়ে আসতাম। ভাবছি যে আমরা বোধহয় দেবের মতো। এখনই তো আমার চেহারা এরকম পাতলা পাতলা। আমি যখন কলেজে পড়ানোর জন্য প্রথম ঢুকলাম 2016-17-তে, তখন অকিল আমাকে অন্তত 3 থেকে 4 দিন কলেজের গেটে আটকিয়েছে, আই কার্ড কই করে 3 থেকে 4 দিন আটকিয়েছে। কারণ আমি একদম পাতলা পাতলা ছেলে, খেলাধুলা করতাম, সেজন্য শরীর একদম পাতলা ছিল, ফিট ছিল এক কথায়। তো যাই হোক, তো সেই সময় আমরা যখন ব্যাগ ঝুলিয়ে ঢুকছি, তো মনের ভিতরে দেব তিরিং বিরিং করছে, কিন্তু শরীর এত নাই না। তো আমরা যখন কলেজে ঢুকছি, তখন মজার বিষয় ছিল অভিজ্ঞতার যে জিনিসগুলো দেখতে পাই এবং একটু কষ্ট হয়। এখন তো সব ছেলে মেয়েরা বেশিরভাগই আসে মোটরসাইকেল রাখার পরেও কিন্তু গোটা কলেজ ফাঁকা, আর আমরা সাইকেল রাখার জায়গা পেতাম না। এত কলেজে আমাদের সাইকেল রাখা থাকতো যে জায়গা পেতাম না। তো জায়গা একবার হয়েছে কি, এটা খুব আমার ঘটনা মনে পড়ে, যে সাইকেল রাখার জায়গা পাই না, সাইকেলটা ভরছে, তেঁতুল তলের যে জায়গাটা, সেটা তো এরকম বাঁধানো ছিল না, মাটি ছিল, নিচু ছিল অনেকটা। সাইকেল রাখতে যাচ্ছে, সাইকেলটা পড়ে গিয়েছে। মানে একটা সাইকেল পড়লে যথারীতি সবই পড়বে। তো সেখানে একটা দাদা বসে আছে, তখন এসএফআই ছিল আমাদের কলেজে, খুব একদম মানে ব্যাপার স্যাপার আলাদা, কিছু বলা যাবে না। তো বলছে যে তুই সাইকেল ফেললি, তোকে তুলতে হবে। তখন আমি চেঁচিয়ে বলছি, দাদা ধরো একটু, মানে বাকিগুলো যাতে না পড়ে যায়, দুটো পড়েছে পড়ুক, বাকিগুলো না পড়ে। ও বসে বসে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে মজা করছে, ইচ্ছা করে। এবার যা হয় আর কি, সব করতে শুরু করেছে। আমার একটা বন্ধু ছিল মোহন, সে এবার ধরে নিয়েছে, না আটকাবে। আমি সাইকেলটা আমারটা দাঁড় করালাম, পাশেরটা দাঁড় করালাম, আর একটা দাঁড় করাতে যাচ্ছি। ও এবার ওখান থেকে বসে আমাকে হুমকি দিচ্ছে, এক প্রকার হুমকি আমাকে, যে সব সাইকেল তুলবি, তারপর কলেজে যাবি, ক্লাসে যাবি, নইলে কিন্তু তোর ক্লাস বন্ধ আছে। যা হয়, গ্রামের ছেলে, নতুন প্রথম দিন কলেজ ঢুকেছি, তারপর দাদাগিরি আমাদের উপর। আমরা দেবের সিনেমা দেখা ছেলে। সাইকেলকে, আমার সাইকেলটা, আমার একটা বড় সাইকেল ছিল তখন, ওই দাদুর সাইকেল বলে যেগুলো, সেই সাইকেলকে হাতে করে মাথার উপর তুলে দাঁড়িয়ে করে ফেললাম, তুলবো না, যা করতে পারিস করে দেয়। দেখে গেলাম, এটা আমার প্রথম দিনের এন্ট্রি। রাজুদা আছে এখানে, রাজুদার সাথে তারপরে অনেক ঘটনা ঘটেছে। তার মধ্যে আর একটা ঘটনা হলো রাজুদার সাথে। এখন একটু আফসোস লাগে, আমাদের আর্টস বিল্ডিং এর ছেলে মেয়েরা তো সাধারণত লাইব্রেরির দিকে যায় কিনা কে জানে, আমি লাইব্রেরিতে যখন বসে থাকি দেখতে পাই না সাধারণত। সায়েন্সের ছেলেমেয়েরা যায়, আর্টসের ছেলেমেয়েরা খুব কম যায়। আমরা ছিলাম, আমাদের লাইব্রেরিটা ছিল এইদিকে, যে সায়েন্সের এক বিল্ডিং হয়েছে জুওলজি, সেখানে সিঁড়ি, একটা ঘোরানো টাইপের সিঁড়ি ছিল, সেই সিঁড়ি দিয়ে ক্যান্টিনের সামনে দিয়ে যেতে হতো। এবং ব্যাপার ছিল যে বইয়ের নাম লিখে দিতে হতো। আমরা স্যারেদের খুব বিরক্ত করেছি, নুরুল বাবু এত বসে আছেন, বিমল বাবু, হেনা ম্যামকে তো যাচ্ছে তাই রকমের বিরক্ত করেছি, ম্যাম কিন্তু কোনোদিন বিরক্ত হয়নি। আমরা চেষ্টা করেছি বিরক্ত করার। তো ম্যাম তো বলতেন যে তোর আমার ছেলে রে, ছেলের কাছে মা কোনোদিন বিরক্ত হয়। তো এইরকম ব্যাপার ছিল। তো আমরা বইয়ের নাম লিখতাম, নাম লিখে রাজুদার কাছে জমা দিতে যেতাম। রাজুদা জমা দিতে যেতাম, এবং ব্যাপার ছিল সেখানে কিছু একটা থাকে না, ওই কুটুম্বিতা টাইপের। রাজুদা কিন্তু আমি দুর্নাম করছি না, হ্যাঁ, প্রথমে সরি। তো যাই হোক, আমাদের সাথে পড়তো চন্দ্র এবং তারক বলে দুজন পড়তো। তারা কিন্তু একটু সাইড দিয়ে ওখানে ঢুকানোর ব্যবস্থা হতো, রাজুদা কিন্তু ঢুকিয়ে দিত ভিতরে, আর আমাদেরকে চিরকুট দিয়ে চলে যেতে হতো, আমাদেরকে বই দিত না।
এবার আমার এখন তখন আমি পড়ছি ওই বাংলা সাহিত্য মঙ্গল কাব্যের ইতিহাস আশুতোষ ভট্টাচার্যের একটা বই। হেনা ম্যাম বলেছিলেন এই বইটা পড়বি, ম্যাম বলে দিয়েছেন মানে তো ও মিস করা যাবে না। বই তুলতে যাচ্ছে, এবার খুঁজতে খুঁজতে হবে বোধ হয়, বলে নাই নাই তো আমাদেরকে ঢুকতে দেবে না। যা হয় আর কি, এই কথা সেই কথা, কথা কাটাকাটি। আর পাশেই রাখা ছিল এই কোনার দিকটায় যেখানে একটা ডাস্টবিন রাখা আছে, সেই জায়গাটাতে একটা বেঞ্চ ভাঙা ছিল, বেঞ্চের খোড়া টোড়া ভাঙা টাঙা ছিল। ও তুলে নিয়েছে মারবো মেরি আজকে সবকে তুমি একে একে বেছে মুখ দেখে দেখে ভরবে না কি লোক, সবকে ভরতে দিতে হবে, ঢুকতে দিতে হবে, তাহলে কাউকে ঢুকতে। তারপর থেকে আমাদের একটা মানে লাইসেন্স হয়ে গেলে যে এরা ঢুকতে পারবে না, মান না ঠিকই মান না, মানে ওই আর কি। কিন্তু ব্যাপারটা হলো যে আমি দেখতে পাই যে এখন কিন্তু লাইব্রেরি পুরো খোলা, কিন্তু লাইব্রেরি ঘরে কেউ নেই। এত বইগুলো যেন মনে হচ্ছে কাঁপছে বসে বসে। শুধু লাইব্রেরি নয়, আমাদের ডিপার্টমেন্টাল লাইব্রেরি গুলোও ভর্তি একদম পুরো, কিন্তু সেটা তোমার নেই। আর ছেলে মেয়ে, আমরা প্রচুর ক্লাস করেছি, ক্লাসের অত্যাচার এত ছিল যে ক্লাস সকাল 9টা থেকে শনিবার দিন ক্লাস থাকতো, একটা ক্লাস থাকতো অসীমবাবুর। অসীমবাবু ক্লাস করাতেন এবং করাতেন তো সেই বিখ্যাত সাবজেক্ট ভাষাতত্ত্ব, সব থেকে নিরস বিষয় মানে আমার কাছে। এবং অসীমবাবু ক্লাস করাতে শুরু করলে পরে ঘড়ি টড়ি তো তিনি পড়তেন কিনা কে জানে, সময়ের জ্ঞান নাই, স্যার আনন্দে পড়াচ্ছেন, আমরা শুনে যাচ্ছি হাতে। শেষের দিকে বিরক্ত লাগতো, কখনো বলতে এমনি গল্প করতাম, এই সমস্ত গুলো আমাদের তৈরি হয়েছিল। নুরুল বাবুর ক্লাস করতাম, কেন জানি না এখন বুঝতে পারি যে নুরুল বাবু ওর মতো বোধ হয় সহজ স্যার আমাদের কেউ নাই। সহজ মানে সুলভ, চাইলেই পাওয়া যায় যখন ইচ্ছা। তখন কি জানি যখন আমি এখানে পড়াতে শুরু করেছি তখনই, মানে এখন পর্যন্ত স্যারের প্রতি আমি সবসময় একটু দূরত্ব বজায় রেখেছি, ভয় লাগে, কেন লাগে জানি না। কিন্তু যখন ছাত্রাবস্থায় ছিলাম, আমরা যে কজন ছিলাম, স্যার আমাদের পড়াতেন বৈষ্ণব পদাবলী। স্যার বৈষ্ণব পদাবলী পড়াচ্ছেন এই টাইমে, এই বর্ষার সময়, গঙ্গা ওইদিকে 12 নম্বর ঘর ছিল তখন আমাদের। স্যার আমাদের পড়াচ্ছেন, পড়াতে পড়াতে গঙ্গার দিকে তাকালেন, তাকিয়েই আছেন। স্যার হারিয়ে গিয়েছেন, সঙ্গে সঙ্গে আমরাও হারিয়ে গেছি। এবং তারপরে পরে স্যার শুরু করলেন একটা গান, মানে ক্লাস চলছে কিন্তু ক্লাসে যে বৈষ্ণব পদ ধরে ধরে আলোচনা, কোনটা কি শব্দের অর্থ, কোনটার ভাবার্থ কি না, এই সমস্ত চলছে। চলতে চলতে স্যার হারিয়ে গেলেন। হারিয়ে যাওয়ার পরে যখন ব্যাক আসছে তখন গান, এই যে তোমরা ব্রজগুলির একটা গান করলে, এটা খুব ভালো লাগলো, আমি মাথা নাড়ছিলাম বসে বসে, সব শব্দ বুঝতে পারিনি যদিও, কিন্তু তিনি সেই গান করছেন। তো আর হেনা ম্যামের সাথে আমাদের, হেনা ম্যাম এখন বড়পুর গার্লস কলেজের প্রিন্সিপাল, তার সাথে আমাদের হৃদ্যতা সব থেকে বোধহয় বেশি ছিল এই কারণে যে তিনি আমাদের অন্যায়গুলো সাপোর্ট করে গিয়েছেন। আমি কোনোদিন ফার্স্ট বেঞ্চে বসিনি ছাত্রাবস্থায়, সেকেন্ড বেঞ্চে। আর ফার্স্ট বেঞ্চে যে বসতো, একদিন আমার কথা মনে আছে যে হ্যাঁ, যে ম্যাম ফার্স্ট বেঞ্চে যারা বসে আছে এখন, মির্জাপুর হাই স্কুলের সম্ভবত সে মাস্টার রাজা মেহেদি হাসান। তো সে লাস্ট একদিন দেখা হলো, সেদিন তো দেখলাম সে একটু পাটিয়াল হয়েছে, নেতা ফেতা টাইপের হয়েছে কিছু। তো দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। যাই হোক, ও ফার্স্ট বেঞ্চে বসতো, আমরা সেকেন্ড বেঞ্চে বসতাম। সেকেন্ড বেঞ্চ, ফার্স্ট বেঞ্চ ফাঁকা থাকলো, সেকেন্ড বেঞ্চে যথারীতি বসে আছি। এবং ম্যাম তো এরকম চেয়ারে, ডেস্কের উপর চেয়ার টেবিল আছে, বসে বসে ক্লাস করাতেন না। পিছন থেকে আমি চিমটি কেটেছি রাজাকে, মানে অনেকক্ষণ হয়ে গিয়েছে, শেষের দিকে আর ভালো লাগে না যেটা হয়। আমি এখন এই জায়গায় বসে থেকে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, সবারই ধৈর্য লিমিট একটা আছে। তো যথারীতি সেই জায়গায় থাকার পর যেই ওটা করেছি, ওটা করার পর আমি কাজটা হচ্ছে, কিন্তু পড়াশোনা সব চলছে, লেখালেখি নোট নেওয়া সব চলছে, কিন্তু মধ্যে থেকে ওইটুকুটা একটু বদমাইশি করেছি আর কি। বদমাইশি করা মাত্রই কিন্তু যে জিনিসটা হলো আর কি, আমি কিন্তু প্রথমেই কাউকে কিচ্ছু বললেন না। ম্যাম বললেন আমার চোখ দুটো ছোট, পবিত্র, দৃষ্টিটা ছোট নয়, ওরকম করিস না, ওরকম করতে হয় ব্যাপার। তো এইরকম করে ম্যাম আমাদের
বলতেন, কতদিন ম্যামের এখানে তিনি থাকতেন ওই কৌশিক দাদের বাড়ির সামনে। তো সেই হ্যাঁ হ্যাঁ তা জানি না, কৌশিক দাদের বাড়ির সামনের বাড়িতে থাকতেন। তো সেখানে তিনি কতদিন দেখেছেন, গিয়ে প্রথম যেটা হলো কি খাবি বল, বই আনতে গিয়েছি, প্রথম হলো কি খাবি বল, যা পেতেন বিস্কুট মুড়ি চানাচুর এই সমস্ত গুলো খাওয়াতেন। বিমলবাবুর বাড়ি যে মানে বিমলবাবু থাকতেন পোস্ট অফিসের বিল্ডিং এর উপরটায়, স্যার আছেন তো বিমলবাবুর বাড়ি আমি যে ঘরে যেতাম স্যার ডেকে পাঠাতেন বই নেওয়ার জন্য, কোনোদিন নোটস পত্র চেক করার জন্য, এমনি আমাদের স্যার ম্যাডাম স্যারেদের সাথে আলাদা রকমের সম্পর্ক। একদিন গিয়েছি স্যারের কাছে, স্যার আমাকে 5টা বই দিয়েছেন একসাথে, এবার বই পড়া তো যা হবে হবে, বই নিয়ে আসার সময় বলছেন, স্যার বলছেন যে তোর আম খাবি, স্যার আমাকে আম কেটে দিলেন। এবং সেই আম তখন তো আমাদের পকেটে মোবাইল ছিল না, থাকলে পরে স্যারের আম কাটাটা আমি দেখতাম। স্যার ওই গোটার দিক থেকে ছুরিটা ধরলেন, ধরে ঘোরাতে 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 একদম শেষখানে দেখছি একটা মালা হয়ে গেল। আম খাবো না চোখাটা পকেটে ভরে নিয়ে আসবো, সেটাই ভাবি আমি, যে এত সুন্দর ভাবে তিনি কেটে দিলেন আমটা, যে মানে দারুণ। এইরকম একটা ব্যাপার আমরা কলেজে একবার পড়েছিলাম, এইরকম তোমরা যেরকম করছো আবার নতুন করে জাগছে কলেজ 2019-এ যেরকম ক্ষতি হয়েছিল, তারপর থেকে আবার একটু করে জাগছে, তোমরা খুব ভালো করছো এটা। তো তার আগে আমরা একবার চেষ্টা করেছিলাম, কমলাকান্তের দপ্তর বলে যে নাটকটা আছে সেখানে যেটা বঙ্কিমচন্দ্রের, সেখানে কমলাকান্তের জবানবন্দি বলে একটা অংশ আছে, আমরা চেষ্টা করেছিলাম সেটাকে অভিনয় করার এই ধরনের। তখন এত সুন্দর ছিল না, মোজাইক ছিল না, কিন্তু এখানে অভিনয় করবার জন্য একটা ভেবেছিলাম যে নবীন বরণ কি বিদায় সম্বর্ধনা। সেই সময় আমরা সবাই মিলে 3 তলাতে, আমাদের 3 তলা বিল্ডিং, আর্টস বিল্ডিং এর 3 তলায়, তেঁতুল তলার ওখানে গিয়েছি অভিনয় প্র্যাকটিস করতে। শীতের সময় অভিনয় তো ছাড়ো, কে কোন দিক দিয়ে গাছের তেঁতুল করবে তার দামটাই বেশি। এবং শেষখানে দেখা গেল যে দুটো জিনিস ঘটলো। 1 নম্বর হলো যে আমাদের অভিনয়টা হলো না, যেটা হয় আর কি। আর 2 নম্বর হলো যে ওই অভিনয়ের থ্রুতে একটা জিনিস বুঝতে পারলাম, আমাদের সাথে একটা মেয়ে পড়তো, বান্ধবী পড়তো, যেটা অসীম বাবু বোধহয় একটু ভুল বুঝেছিলেন, যে নাম নিচ্ছি না কারণ সে আজকে একটা প্রতিষ্ঠিত জায়গায় আছে, নেওয়াটা ঠিক হবে না। স্যার বোধহয় ভেবেছিলেন যে আমাদের মধ্যে বোধহয় কিছু চলছে একটা বড়, মানে যারা স্যারেরা ভাবেন ভুলটুল, তো সেটা ভুল তো যাই হোক হলো, ওনারা তো ভাবতেন কি ভাবতেন আমরা ভাবিনি কখনো। মজার কথা হলো যে সেই নাটক করতে গিয়ে রাজা সে হয়ে গেল আমার বিশাল বড় কম্পিটিশন, আর ও ভাবছে যে আমিও বোধহয় দেখে লেগে আছে। আমি রাজাকে একদিন ডাকলাম, ডেকে বলছি ভাই তোর যদি কিছু করণীয় থাকে তুই তো রাস্তা দেখ, আমার কিছু নাই, আমার সেই কোয়ালিটি নাই, আমি সবার সাথে গল্প করতে পারি, ওই কোয়ালিটি আমার নাই। রাজা তারপর থেকে আমার চূড়ান্ত লেভেলের একটা বন্ধুত্ব হলো, এবং সেই জায়গা থেকে বুঝতে পারলাম প্রেম টেম না, মানে খুব সীমিত জিনিস, এমনিতে বিশাল বড় জিনিস, কিন্তু কোনো এক জায়গায় আবদ্ধ থেকে গেলে পরে বিশাল বড় জায়গাটা বোধহয় বন্ধ হয়ে যাবে। তো সেখান থেকে এইটা আর একটা অভিজ্ঞতার জায়গা, এবং অভিজ্ঞতার শেষ নাই। আমি বললাম কলেজে ঢোকার সময় ওই অখিলের গল্পটা, অখিল আমাকে 3 দিন 4 দিন আটকিয়েছে কলেজের গেটে, কারণ কি করবো, ভগবানের দেওয়া চেহারাটা এরকম যে কেউ ভাবতেই চাই না। ওখানে আজকে বসেছিলাম, ওখানে প্রায় 1 ঘন্টার উপর বসে আছি, পাশে সবাই গল্প করছে, ইভেন আমার ঘাড়ে হাত দিয়ে পর্যন্ত গল্প করছে, ঘাড়ে হাত দিয়ে পর্যন্ত গল্প করছে এবং সুন্দরভাবে বলছে, এবং কে একজন পাশ থেকে বলল আমি চুপচাপ ওখানে বসে থাকলাম, বসে থেকে বিচারে কি করবো, আমার জন্য যে জেনে গেল স্যার, তারপর ওদের গল্প করতে অসুবিধা, যদিও গল্প না করাটাই ঠিক, কিন্তু মাঝে মধ্যে তো দুটো একটা কথা পাস করে, সেটাও আর হচ্ছে না। তারপর ঠান্ডা লাগছে, পালিয়ে গেলাম এখানে। তো এই হলো অভিজ্ঞতা। আর
আমার সহকর্মী শুভঙ্কর, আমার ভাই, আমার পূজা, এদেরকে পেয়ে আমি খুব মানে কি বলবো, এরা আমার গল্প বলার সঙ্গী হয়ে গিয়েছে। এদের সাথে আমার মন কষাকষি হয়, কখনো কখনো আনন্দ হয়। আর এখন তো অন্য একটা ধাপ চলছে কলেজে, একটু তুলনা হয় না। আর সেদিনেরও তুলনা সেদিনকার দিনগুলো সেদিনের মতোই, আজকের দিনগুলো আজকের মতো। সব স্মৃতিপটে রাখা আছে। তোমরা নিয়মিত কলেজে এসো, প্রচুর বন্ধু তৈরি করো, প্রচুর ক্লাস করো। তাহলে আজ থেকে যখন 10 বছর পর আবার কলেজে ফেরত আসবে, তখন কে জানে আরো সুন্দর সুন্দর গল্প তোমরাও বলতে পারবে। গল্প বলার জন্য বলছি না, জীবনের অভিজ্ঞতা সঞ্চয় করবার জন্য তো কোনো দিনক্ষণ লাগে না, না? আজ থেকে শুরু, এখন থেকে শুরু হয়ে গেল। তো সেই রকম কে জানে, আমি কি ভেবেছিলাম কোনোদিন যে এই কথাগুলো আমি ভবিষ্যতে উল্টায় এসে দাঁড়িয়ে আমি বলবো, তাই না? তো এই হলো গল্প। এ বলে আমি আমার অভিজ্ঞতা সমাপ্ত করছি। কথা বলার, বক্তৃতা দেওয়ার কোনো প্রকার অভ্যাস নেই, সেজন্য ভুল চুক মাপ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।